आज आमादेर द्वितीय क्लास থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যা চ্যাপ্টারের এখানে আমরা মূলত যে বিষয়টা জানবো সেটা হচ্ছে সিস্টেমের তাপগতীয় ধর্ম ও তাপগতীয় অবস্থা সম্পর্কে। তাপগতীয় ধর্ম অর্থাৎ থার্মোডাইনামিক প্রপার্টিজ বলতে কি বোঝানো হয়? থার্মোডাইনামিক্স প্রপার্টি বলতে বোঝানো হয় যে পরীক্ষার সাহায্যে যেসব পরিমাপযোগ্য ভৌত রাশি দ্বারা কোনো তাপগতীয় সিস্টেমের অবস্থা সম্পূর্ণরূপে ব্যাখ্যা বা বর্ণনা করা যায়, অর্থাৎ যেসব পরিমাপযোগ্য ভৌত রাশির দ্বারা কোনো তাপগতীয় সিস্টেমের অবস্থা সম্পূর্ণরূপে ব্যাখ্যা বা বর্ণনা করা যায়। তাপগতীয় সিস্টেমের একটা অবস্থা বোঝাতে গেলে আমাকে কি করতে হবে? কতগুলো ভৌত রাশির সাহায্য নিতে হয়। এই ভৌত রাশিগুলোকে আমরা এক কথায় বলে থাকি তাপগতীয় ধর্ম বা চলরাশি। এখন এই যে তাপগতীয় ধর্ম বা চলরাশি বিষয়টা কিরকম দেখো, আমরা জানি যে কোনো একটা গ্যাসের যদি ভৌত অবস্থা প্রকাশ করতে হয় তাহলে গ্যাসের চাপ, উষ্ণতা, আয়তন এবং তার সংযুতি এই বিষয়গুলো আমাকে উল্লেখ করতে হয়। আমি শুধু একটা গ্যাসের ভর বলে দিলাম বা গ্যাসের একটা আয়তন বলে দিলাম, এর দ্বারা কিন্তু গ্যাসের সঠিক পরিমাণ বোঝানো যায় না, কারণ তার এই যে আয়তনটা এটা কিন্তু পরিবর্তিত হয় কার উপর দাঁড়িয়ে? টেম্পারেচার এবং প্রেসারের উপর দাঁড়িয়ে। তো একই রকম কোনো একটা সিস্টেমের তাপগতীয় ধর্ম হচ্ছে যে যে চলরাশিগুলোর দ্বারা আমরা সিস্টেমের সঠিক অবস্থাটা প্রকাশ করতে পারি। তার মধ্যে কারা কারা রয়েছে? চাপ, উষ্ণতা, আয়তন এবং সংযুতি। এটাই হচ্ছে মূল। অধিকাংশ তাপগতীয় সিস্টেমের অবস্থা নির্দেশ করতে মূলত চারটে ধর্মের মান উল্লেখ করতে হয়। তার মধ্যে এই চারটে নামই আমরা বলে দিলাম: চাপ, আয়তন, উষ্ণতা ও সংযুতি। এই চারটে হচ্ছে সিস্টেমের তাপগতীয় ধর্ম। তাহলে তাপগতীয় ধর্ম বলতে আমরা বুঝব কোনো সিস্টেমের অবস্থা সম্পূর্ণরূপে ব্যাখ্যা বা বর্ণনা করতে যেসব পরিমাপযোগ্য ভৌত রাশির সাহায্য নেওয়া হয় তাকে তাপগতীয় ধর্ম বলে। আমরা বিষয়টাকে যদি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করি, যেমন কোনো সিস্টেমের তাপগতীয় অবস্থা প্রকাশ করতে মূলত চারটি ভৌত রাশির
সাহায্য নেওয়া হয়। এখন এই চারটি ভৌত রাশি কি কি? চারটি ভৌত রাশি হলো উষ্ণতা, চাপ, আয়তন এবং সংযুতি। আমরা এবার চলে আসব পরবর্তী যে তথ্যটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে সিস্টেমের তাপগতীয় অবস্থা কি। একটা সিস্টেমের থার্মোডাইনামিক স্টেট, তাপগতীয় সিস্টেমের এই যে তাপগতীয় ধর্ম, তারা একটা স্থির মান যখন গ্রহণ করবে, অর্থাৎ তাদের যখন একটা নির্দিষ্ট মান আসবে, তখন সেই সিস্টেমটা একটা তাপগতীয় অবস্থা লাভ করবে। এখানে যে অবস্থার কথাটা বলা হচ্ছে, এই অবস্থাটাকে বলা হয় সাম্যাবস্থা। তাহলে দাঁড়ালো কি? যদি কোনো তাপগতীয় সিস্টেমের তাপগতীয় ধর্ম বা যে চলরাশি, এগুলোর মান যদি অপরিবর্তিত থাকে, তাহলে সিস্টেমটি তাপগতীয় সাম্যাবস্থায় আছে বলে আমরা ধরে নেব। এখন এই তাপগতীয় সাম্যাবস্থার মধ্যে সিস্টেমের তিনটি সাম্যের অবশ্যই উল্লেখ থাকবে। কি কি? একটা হলো তাপীয় সাম্যাবস্থা, একটা হলো যান্ত্রিক সাম্যাবস্থা, আর একটা হলো রাসায়নিক সাম্যাবস্থা। এই তিনটি সাম্যাবস্থা অবশ্যই থাকতে হবে। তাপীয় সাম্যাবস্থাটা কি জিনিস? ধরো কোনো সিস্টেমের সমস্ত অংশের উষ্ণতা একই আছে এবং সেই উষ্ণতাটা পরিবেশের উষ্ণতার সঙ্গে সমান, তাহলে সিস্টেম এবং পরিবেশের মধ্যে কিন্তু কোনো তাপের আদান প্রদান ঘটবে না। সেই অবস্থাটাকে আমরা বলবো তাপীয় সাম্যাবস্থা, দ্যাট ইজ থার্মাল ইকুইলিব্রিয়াম। নেক্সট আর কোন সাম্যাবস্থা থাকতে হবে? যান্ত্রিক সাম্যাবস্থা। যদি কোনো সিস্টেমের বিভিন্ন অংশের মধ্যে, এমনকি সিস্টেম ও পরিবেশের মধ্যে যদি অসম বল ক্রিয়া না করে, তাহলে সিস্টেমটি যান্ত্রিক সাম্যাবস্থায় আছে বলে ধরা হবে। অসম বল যদি ক্রিয়া করে, তাহলে সিস্টেম হয় আয়তনে প্রসারিত হয়ে যাবে বা সিস্টেম আয়তনে সংকুচিত হয়ে যাবে। আমরা কিন্তু সেটাকে সাম্যাবস্থা বলবো না। থার্ড, রাসায়নিক সাম্যাবস্থা। সেটা হলো যদি কোনো সিস্টেমের বিভিন্ন অংশের রাসায়নিক সংযুতিটা একই হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে যদি সেই সংযুক্তির কোনো পরিবর্তনও না হয়, তাহলে সিস্টেমটি রাসায়নিক সাম্যাবস্থায় আছে বলেই আমরা ধরব। তাহলে তাপগতীয় সাম্যাবস্থার মূল যে সংজ্ঞাটা, সেটা কেমন হবে? যদি কোনো সিস্টেম একই সঙ্গে তাপীয়, যান্ত্রিক এবং রাসায়নিক সাম্যাবস্থায় থাকে, তবে তাকে আমরা বলবো সিস্টেমটা তাপগতীয় সাম্যাবস্থায় আছে। তাপগতীয় সাম্যাবস্থা। যদি কোনো সিস্টেম একই সঙ্গে তাপীয়, যান্ত্রিক এবং রাসায়নিক সাম্যাবস্থায় থাকে,
তবে তাকে সিস্টেমের তাপগতীয় সাম্যাবস্থা বলে। এখন তাপীয় সাম্যাবস্থা অর্থাৎ তাপগতীয় সাম্যাবস্থার মধ্যে আমাদের তিনটে সাম্যাবস্থা রয়েছে। একটা হচ্ছে তাপীয় সাম্যাবস্থা, একটা যান্ত্রিক সাম্যাবস্থা, আর একটা হলো রাসায়নিক সাম্যাবস্থা। তো আমরা জেনে নিই তাপীয় সাম্যাবস্থা কি জিনিস। তাপীয় সাম্যাবস্থা যদি কোনো সিস্টেমের সকল অংশের উষ্ণতা একই হয় এবং পরিবেশের উষ্ণতাও সিস্টেমের উষ্ণতার সমান হয়, তবে তাকে তাপীয় সাম্যাবস্থা বলে। তার মানে এই অবস্থায় কি হবে, সিস্টেম আর পরিবেশের মধ্যে তাপের কোনরূপ আদান প্রদান ঘটবে না। অর্থাৎ এই অবস্থায় সিস্টেম ও পরিবেশের মধ্যে তাপের কোনরূপ আদান প্রদান ঘটে না। যান্ত্রিক সাম্যাবস্থাটা কি জিনিস? যদি সিস্টেম ও পরিবেশের মধ্যে কোনরূপ অসমবল ক্রিয়া না করে, তবে সিস্টেমটি যান্ত্রিক সাম্যাবস্থায় আছে বলে ধরা হয়। যদি অসমবল ক্রিয়া করে, সেটা অতিরিক্ত আকারে তোমাদেরকে জানিয়ে রাখি, অসমবল যদি সিস্টেম ও সারাউন্ডিং এর মধ্যে ক্রিয়া করে,
তবে সিস্টেমের আয়তন পরিবর্তিত হয়ে যাবে, ফলে সিস্টেমটি যান্ত্রিক সাম্যাবস্থায় থাকবে না। এটা হলো যান্ত্রিক সাম্যাবস্থা। আর সবশেষে পড়ে রইল রাসায়নিক সাম্যাবস্থা। সেটা হলো যদি কোনো সিস্টেমের সকল অংশের রাসায়নিক সংযুতি একই থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত না হয়, তবে সিস্টেমটি রাসায়নিক সাম্যাবস্থায় আছে ধরে নেওয়া হয়। তাহলে সিস্টেমের তাপগতীয় অবস্থা বলতে কি বোঝানো হলো? সিস্টেমের তাপগতীয় অবস্থা বলতে বোঝানো হলো যদি কোনো সিস্টেমের তাপগতীয় ধর্মগুলি, অর্থাৎ কোন ধর্মের কথা বলা হচ্ছে, যে চলরাশিগুলোর উপর দাঁড়িয়ে সিস্টেমের তাপগতীয় অবস্থা নির্ভর করে। যখন একটি নির্দিষ্ট বা স্থির মান গ্রহণ করে, তখন সিস্টেমটি যে অবস্থায় থাকে তাকে তাপগতীয় অবস্থা বা তাপগতীয় সাম্যাবস্থা বলে। অর্থাৎ এক কথায় এই যে তাপগতীয় অবস্থা, সেই তাপগতীয় অবস্থাটাই হলো তাপগতীয় সাম্যাবস্থা। সিস্টেমের
তাপগতীয় অবস্থার অপেক্ষক। যে সকল তাপগতীয় ধর্ম বা অপেক্ষকের মান সিস্টেমের অবস্থার উপর নির্ভর করে। কিভাবে সিস্টেমটি বর্তমান অবস্থা লাভ করেছে তার উপর নির্ভর করে না। অর্থাৎ সিস্টেমের পরিবর্তনের পথের উপর নির্ভরশীল নয়, তাকে তাপগতীয় অবস্থার অপেক্ষক বলে। যেমন ধরা যাক একটা সিস্টেমের, এখানে মনে করো একটা সিস্টেমের, এটা একটা সিস্টেম এবং এটা হচ্ছে প্রথম অবস্থায় আছে সিস্টেমটা, স্টেট 1। এখন সিস্টেমটা চেঞ্জ হয়ে স্টেট 2 তে গেল। সিস্টেমটা স্টেট 2 তে চলে গেল। তো প্রথম অবস্থায় ধরা যাক সিস্টেমের প্রারম্ভিক চাপ ছিল মনে করো P1, অন্তিম অবস্থায় সিস্টেমের চাপ হলো সেটা মনে করো P2। এখন এখানে যদি তোমাকে বার করতে দেয় চাপের পরিবর্তন কত হলো, তো আমরা চাপের পরিবর্তন বার করতে গিয়ে আমরা কি করব, ফাইনাল প্রেসার থেকে ইনিশিয়াল প্রেসারটাকে বাদ দিয়ে দেব। এখন এই যে চাপের পরিবর্তন হলো P2 - P1, আমি কি দেখে ঠিক করলাম, ফাইনাল স্টেটে প্রেসার কত হয়েছে, ইনিশিয়াল স্টেটে প্রেসার কত ছিল, কিন্তু কিভাবে P1 থেকে P2 হলো আমরা কিন্তু সেই দিকটাতে লক্ষ্য দেইনি। তাহলে এই চাপ রাশিটা হবে অবস্থার অপেক্ষক। একই রকম উষ্ণতা, তাহলে উষ্ণতারও পরিবর্তন একইভাবে বার করা যাবে, ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। তাহলে উষ্ণতা একটা অবস্থার অপেক্ষক, চাপ একটা অবস্থার অপেক্ষক। এইভাবে তাপগতীয়
আরো কিছু ধর্ম, নতুন নতুন ধর্ম যা আমরা এখনো শিখিনি, যেমন ধরো আন্তঃশক্তি, যাকে আমরা সিম্বলিক্যালি ইউ দ্বারা প্রকাশ করি, বা এটা পরবর্তীকালে জানবে ই দিয়েও প্রকাশ করা যায়। এনথালপি বলে একটি রাশি পাবে, এনথালপি, যাকে সিম্বলিক্যালি এইচ দিয়ে প্রকাশ করা হয়। এনট্রপি বলে একটি রাশি পাবে, এনট্রপি, যাকে এস দিয়ে প্রকাশ করা হয়। মুক্ত শক্তি পাবে, মুক্ত শক্তি, যাকে এইচ দিয়ে প্রকাশ করা হয়। এই রাশিগুলো সবই হচ্ছে তাপগতীয় অবস্থার অপেক্ষক, অর্থাৎ এদের পরিবর্তন বার করতে গেলে তোমাকে সিস্টেমের শুধু ফাইনাল আর ইনিশিয়াল এই দুটো ভ্যালু জানলেই চলবে। এখানে আরেকটি কথা উল্লেখ রেখে দিই, কথাটা হলো যে এই যে যারা অবস্থার অপেক্ষক, এই অবস্থার অপেক্ষকগুলোকে সাধারণত বড় হরফে লেখা হয়। অবস্থার অপেক্ষকগুলোকে প্রকাশ করা হয়, অবস্থার অপেক্ষক এটাকে প্রকাশ করা হয় বড় হরফে, বড় হরফে। অর্থাৎ দেখতেই পাচ্ছ বড় হাতের পি, বড় হাতের টি, বড় হাতের ইউ, বড় হাতের এইচ, বড় হাতের এস, বড় হাতের জি, এই সিম্বল। আর এদের চেঞ্জটাকে প্রকাশ করা হয়, এদের পরিবর্তনটাকে প্রকাশ করা হয়, এদের পরিবর্তনটাকে প্রকাশ করা হয় বড় হাতের ডেল্টা এই সিম্বল দ্বারা। ডেল্টা পি, ডেল্টা টি, ডেল্টা ইউ, ডেল্টা এইচ, বড় হাতের ক্যাপিটাল, এইভাবে। এবং যদি এদের পরিবর্তনটা স্মল ভ্যালু হয়, স্মল ভ্যালু হলে, স্মল ভ্যালুর ক্ষেত্রে পরিবর্তনের মানটা যখন কম হবে তখন সেটাকে আমরা ডিফারেন্সিয়াল সিম্বল দ্বারা প্রকাশ করব। ডিপি ক্ষুদ্র পরিবর্তন, ডিটি উষ্ণতার ক্ষুদ্র পরিবর্তন, ডিইউ আন্তঃশক্তির ক্ষুদ্র পরিবর্তন, ডিএইচ এনথালপির ক্ষুদ্র পরিবর্তন। এই জায়গাটাও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। পথ নির্ভরশীল রাশি। যে সকল তাপগতীয় অপেক্ষকের মান সিস্টেমের প্রারম্ভিক ও অন্তিম অবস্থার উপর নির্ভর করে না। কিভাবে সিস্টেমটি পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ পরিবর্তনের পথের উপর নির্ভরশীল। তাকে পথ নির্ভর রাশি বলে। তো তাপগতিবিদ্যার এই চ্যাপ্টারে এই রকম পথ নির্ভর রাশির মধ্যে আমাদের দুটো উদাহরণ সরাসরি চলে আসবে। একটা হলো
কার্য, আরেকটা হচ্ছে তাপ। এখানে জানিয়ে রাখি যে রাশিগুলো পথ নির্ভর রাশি তাদেরকে সবসময় স্মল লেটারে লেখা হয়, অর্থাৎ তথ্যটা আগে নোট করে দিই, পথ নির্ভর রাশিকে প্রকাশ করা হয় ছোট হরফে। যেমন মনে করো কার্য, একে প্রকাশ করতে গেলে তোমরা স্মল ডাব্লিউ ইউজ করবে, বা তাপ, একে প্রকাশ করতে গেলে স্মল কিউ ইউজ করবে। সাধারণত এই রাশি দ্বারাই এটাকে প্রকাশ করা হয়। এবার যদি এদেরও ক্ষুদ্র মান প্রকাশ করতে হয়, ক্ষুদ্র কার্য প্রকাশ করতে গেলে তখন কিন্তু ডিফারেন্সিয়াল ডিতে যাবে না, এই সিম্বলটাকে ইউজ করবে, স্মল ডেল্টা কিউ। এইভাবে তোমরা পথ নির্ভর রাশিকে প্রকাশ করবে। এবার আমরা জানব তাপগতীয় প্রক্রিয়া বলতে কি বোঝায়। তাপগতীয় প্রক্রিয়া কোনো তাপগতীয় সিস্টেমের অবস্থা নির্ধারক ধর্মগুলির পরিবর্তন হলে সিস্টেমটি একটি তাপগতীয় সাম্যাবস্থা থেকে অপর তাপগতীয় সাম্যে উপনীত হয়। এই ঘটনাকে এক কথায় তাপগতীয় প্রক্রিয়া বলে। এখন এই তাপগতীয় প্রক্রিয়া কত প্রকারের হতে পারে আমরা তাদের প্রত্যেকটা প্রকারকে নিয়ে আলোচনা করব। যেমন ধরো প্রথম প্রকারটা হচ্ছে আইসোথার্মাল বা সমষ্ণ প্রক্রিয়া। কাকে আমরা আইসোথার্মাল বা সমষ্ণ প্রক্রিয়া বলবো? যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের উষ্ণতার মানের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ
প্রারম্ভিক ও অন্তিম উষ্ণতার মান একই হয় বা একই থাকে তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে। অর্থাৎ ধরো একটা সিস্টেম সে তার ইনিশিয়াল যে টেম্পারেচার যদি টি ধরি, অর্থাৎ সিস্টেমটা চেঞ্জ হয়ে ফাইনাল অবস্থায় আসলো এবং ফাইনাল টেম্পারেচারটাও সেখানে আমরা কত পেলাম, টি পেলাম। এখানে যদি আমরা চেঞ্জ অফ টেম্পারেচার ক্যালকুলেট করতে যাই, চেঞ্জ অফ টেম্পারেচার মানে হচ্ছে উষ্ণতার পরিবর্তন, যেটা বার করার নিয়ম ছিল T2 মাইনাস T1। এখানে তো ফাইনাল টেম্পারেচারও T, ইনিশিয়াল টেম্পারেচারও T, therefore ভ্যালু মাস্ট বি 0। অর্থাৎ আমরা বলবো যে চেঞ্জ অফ টেম্পারেচার দ্যাট ইজ ডেল্টা T ইজ ইকুয়াল টু 0। কেন এটা হলো? কারণ এই যে টেম্পারেচার, এই টেম্পারেচার হচ্ছে একটা স্টেট ডিপেন্ডেন্ট, অর্থাৎ অবস্থা নির্ভর ধর্ম। তো যে ধর্মটা অবস্থা নির্ভর, তার পরিবর্তন হিসেব করতে গেলে অন্তিম অবস্থা থেকে প্রারম্ভিক অবস্থার বিয়োগফল বার করতে হবে, আর সেটা বার করতে গিয়ে আমাদের ডেল্টা টি 0 বেরোলো। সুতরাং আইসোথার্মাল বা সমষ্ণ প্রক্রিয়ার একটা সংক্ষিপ্ত ম্যাথমেটিক্যাল গাণিতিক রূপ হচ্ছে ডেল্টা টি মাস্ট বি 0। যদি এই উষ্ণতার পরিবর্তনটা খুব কম হয়, তখন আমরা তাকে ডিটি দিয়ে প্রকাশ করে সেই ভ্যালুটাকে কত লিখব, 0 লিখব। একই রকম ভাবে আমরা সেকেন্ড আরেকটি প্রক্রিয়ায় চলে আসি। সেকেন্ড প্রক্রিয়া হচ্ছে 2 নম্বর আইসোবারিক বা সমচাপীয় প্রক্রিয়া। একই বিষয়, সমচাপীয় প্রক্রিয়া আমরা তাকেই বলবো, অর্থাৎ যে প্রক্রিয়ায় বা যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপের মানের কোনো পরিবর্তন ঘটে না, চাপের মানের কোনো পরিবর্তন ঘটে না, তাকে সমচাপীয় প্রক্রিয়া বলে। তার মানে এখানে যদি আমরা চেঞ্জ অফ প্রেসার ক্যালকুলেট করতে যাই, চেঞ্জ অফ প্রেসার যাকে আমরা ডেল্টা পি দিয়ে প্রকাশ করি, একইভাবে অন্তিম প্রেসার থেকে ইনিশিয়াল প্রেসার মাইনাস করতে হবে। কিন্তু এখানে ইনিশিয়াল প্রেসারও যা, অন্তিম প্রেসারও তাই। যদি সেটা পি হয় তাহলে এই ভ্যালুটা কত হবে, 0। সুতরাং সমচাপীয় প্রক্রিয়ার কন্ডিশন হচ্ছে ডেল্টা পি ইজ ইকুয়াল টু 0 বা স্মল চেঞ্জ বোঝাতে ডিপি ইজ ইকুয়াল টু 0। এটা হবে সমচাপীয় প্রক্রিয়ার ম্যাথমেটিক্যাল রিলেশন। আমরা থার্ড আরেকটি প্রক্রিয়ায় চলে আসি, আইসোকোরিক প্রসেস, যাকে আমরা বাংলায় বলে থাকি সম আয়তনিক প্রক্রিয়া।
সম আয়তনিক প্রক্রিয়া আমরা কাকে বলবো? একই রকম ভাবে আমরা যদি সংজ্ঞাটাকে তৈরি করি তাহলে দাঁড়াবে যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের আয়তনের মানের কোনো পরিবর্তন ঘটে না তাকে সম আয়তনিক প্রক্রিয়া বলে। এর ক্ষেত্রে গাণিতিক রূপটা কি আসবে? একইভাবে বলতে গেলে আয়তনের পরিবর্তন ডেল্টা ভি ইজ ইকুয়াল টু 0 হবে বা ডিভি ইজ ইকুয়াল টু 0 হবে। এই তিনটে কন্ডিশনই দেখো, আমরা প্রথমে টেম্পারেচার করেছি, তারপরে প্রেসার করলাম, তারপরে ভলিউম। এই তিনজনই কিন্তু স্টেট ডিপেন্ডেন্ট, অর্থাৎ অবস্থা নির্ভর ধর্ম। এই কারণের জন্যই আমরা ফাইনাল অবস্থা থেকে ইনিশিয়াল অবস্থাকে মাইনাস করার মধ্যে দিয়ে এদের চেঞ্জগুলোকে ক্যালকুলেট করেছি এবং সেই ভ্যালুগুলো কত এসছে আমাদের 0 করে। এর পাশাপাশি আমরা আরো একটি প্রক্রিয়ায় চলে আসি, 4 নম্বর প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটাকে বলা হয় অ্যাডায়াবেটিক চেঞ্জ। অ্যাডায়াবেটিক চেঞ্জ কাকে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলবো? যে প্রক্রিয়ায় সিস্টেম এবং পরিবেশের মধ্যে তাপের মানের কোনরূপ আদান প্রদান ঘটে না। আদান প্রদান ঘটে না তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। অর্থাৎ আমরা যদি এটাকে ব্যাখ্যা করতে যাই, সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ তাকে যদি আমরা স্মল কিউ দ্বারা প্রকাশ করি, সেই ভ্যালুটা হবে কত? 0। আর এই তাপটা যখন স্মল টার্ম হিসেবে প্রকাশ পাবে সেটাও 0, অর্থাৎ সামান্য তাপ বা কোনো রকমের তাপের কোনো গ্রহণ বর্জন এখানে চলবে না। আমরা ফোর্থ এর পরে ফিফথ আরেকটি পয়েন্ট চলে আসি, সাইক্লিক প্রসেস বা চক্রীয় প্রক্রিয়া। সাইক্লিক প্রসেস বা চক্রীয় প্রক্রিয়া। আমরা সাইক্লিক প্রসেস কাকে বলবো? সাইক্লিক প্রসেস হচ্ছে, ধরো কোনো একটা সিস্টেম একটা অবস্থায় ছিল, এটা মনে করো সিস্টেমের একটা অবস্থা, স্টেট 1। এখন সিস্টেমটা এই অবস্থার থেকে পরিবর্তিত হয়ে আরেকটা অবস্থায় এলো, অর্থাৎ ধরো সিস্টেমের এটা হচ্ছে স্টেট 2। এখান থেকে সিস্টেম আরেকটা স্টেটে এলো, ধরো সে স্টেট 3 তে এলো।
তারপরে সেখান থেকে সিস্টেম আবার ফাইনাল স্টেটে ব্যাক করে চলে আসলো। যদি কিনা অবস্থা নির্ভর ধর্মগুলি ঠিকভাবে অর্থাৎ ইনিশিয়ালি যা মান ছিল ফাইনালি সেই মানগুলোই যদি লাভ করে, তবে সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো চক্রীয় প্রক্রিয়া। তাহলে চক্রীয় প্রক্রিয়াটা কি? চক্রীয় প্রক্রিয়াটা হচ্ছে কোনো একটি তাপগতীয় পরিবর্তনে সিস্টেম একাধিক ধাপে পরিবর্তনের মধ্যে দিয়ে যদি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ অবস্থা নির্ভর ধর্মগুলির মান পূর্বের মান লাভ করে, তবে তাকে চক্রীয় প্রক্রিয়া বলে। তাহলে একটা জিনিস পরিষ্কার, এই চক্রীয় প্রক্রিয়াতে এই যে অবস্থা নির্ভর যে ধর্মগুলো সেগুলো কিন্তু ঠিকভাবে আবার পূর্বের জায়গায় ফিরে আসবে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে চক্রীয় প্রক্রিয়ায় অবস্থা নির্ভর ধর্মগুলির মানের পরিবর্তন, সেই পরিবর্তনটা কিন্তু শূন্য হবে। এবং এটাকে আমরা প্রকাশ করি কি করে? এটাকে প্রকাশ করা হয় এইভাবে, এরকম ইন্টিগ্রেশনের সিম্বল দিয়ে একটা সাইক্লিক অর্ডার দিতে হবে। আমি স্মল টার্ম দিয়ে দেখাচ্ছি। ধরো DH এটা 0 হবে, বা আন্তঃশক্তির পরিবর্তন যদি লিখি DU = 0 হবে, বা এন্ট্রপির পরিবর্তন 0 হবে। কারণ সে তো পূর্বের অবস্থায় ফিরে এসেছে, ফলে অবস্থা নির্ভর ধর্মগুলির যে পরিবর্তন সেটা কি হবে? শূন্য হবে। তো এই হলো আজকে আমাদের বিভিন্ন প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে আবার আমরা পরবর্তী কাজটাকে এগিয়ে নিয়ে যাব। সেই পর্যন্ত তোমরা সঙ্গে থাকো।